হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। সবার কম্পিটিটিভের প্রিপারেশন জোর কদমে চলছে। আগামী দিনের পরীক্ষাগুলোর দিকে যদি তাকাই, আমাদের WBCS এর প্রিলিমসের এক্সাম যেমন রয়েছে, সেরকমভাবে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ এবং তুলনামূলকভাবে একটা সহজ এক্সাম তোমাদের জন্য অপেক্ষা করছে। সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের এক্সাম। কিছুদিন আগেই তোমরা দেখলে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হলো। পিএসসি মিসলেনিয়াসেরও যা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হয়, তার থেকেও ইজিয়ার কোয়েশ্চেন আমরা ক্লার্কশিপেতে আসতে দেখি। তাহলে সেই স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখেই আমাদেরকে জেনারেল স্টাডিজের প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, এবং সেই প্রিপারেশনের মধ্যে আমাদের ইকোনমিক্সের কোয়েশ্চেনও থাকবে, অন্যান্য জিএস সাবজেক্টের কোয়েশ্চেনও থাকবে। তো আমি জয়িতা ম্যাডাম তোমাদেরকে যেহেতু এই প্ল্যাটফর্মেতে ইকোনমিক্স দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছি, আজকে আমরা ওই পিএসসি ক্লার্কশিপের এক্সামটাকে মাথায় রেখে ইকোনমিক্সের কীরকম কীরকম কোয়েশ্চেন আসতে পারে, কিছু সম্ভাব্য কোয়েশ্চেন এবং তার কিছু আনুষাঙ্গিক ইনফরমেশনস জেনে নেব। তাহলে চলো তোমরা সবাই আমার সঙ্গে থাকো এবং ক্লাসটাতে পার্টিসিপেট করো। শুরু করছি আমাদের আজকের মিশন পিএসসি ক্লার্কশিপ। এবং ইম্পর্টেন্ট এমসিকিউসগুলোর মধ্যে মেলানো মেশানো কিছু কোয়েশ্চেন পাবো, যার মধ্যে প্রথম এবং ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা কি? সেটা হলো when employment of labor in one sector is more than what it requires is called। অর্থাৎ একটা কার্যক্ষেত্রে যতজন কাজের লোক দরকার তার থেকে বেশি লোক নিযুক্ত থাকলে ওই অতিরিক্ত লোকজনকে আমরা, অতিরিক্ত যে সংখ্যক লোক থাকে তাদেরকে আমরা বলি যেটা প্রকৃতপক্ষে কাজে অংশগ্রহণ করছে না। এই যে প্রকৃতপক্ষে কাজে অংশগ্রহণ করছে না অথচ কাজে নিযুক্ত রয়েছে, এর ফলে তাদের এই কাজ না করা বা জবলেসনেসটাকে আমরা আনএমপ্লয়মেন্ট বলে ডিফাইন করি। কীরকম আনএমপ্লয়মেন্ট বলে এটাকে আমরা ডিফাইন করব? আমরা এই ঘটনাটাকে যখনই আমরা দেখব ইজ মোর দ্যান হোয়াট ইট রিকোয়ার্স, এই জায়গাটাতে যখন আমরা ফোকাস করব, তখন আমাদের আনসারটা হয়ে যাবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আমাদের আনসার হয়ে যাবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। সো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের কোয়েশ্চেন্স মোটামুটি বুঝতেই পারো যে এটার অল্টারনেটিভ জায়গাটাতে আমাদের মনে রাখতে হবে, ডিসগাইজ আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার সেটা সবসময় 0 হয়। আর ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট আমরা মূলত এগ্রিকালচারাল এবং রুরাল সেক্টরেতে দেখতে পাই। তার কারণ ভারতবর্ষের মতো দেশেতে রুরাল পপুলেশন অনেক বেশি, এবং সেই জায়গাতে 5 জনের কাজটা 15 জন মিলে করার ঘটনাও অহরহ ঘটছে। স্বাভাবিকভাবেই এই এগ্রিকালচারাল এবং রুরাল সেক্টরেতে যতজন কাজের লোক প্রয়োজন তার থেকে বেশি সংখ্যক লোককে কাজে নিযুক্ত করে কাজ করা হয়। এটাকেই আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলে থাকি। অলরাইট, আশা করি বুঝতে পেরেছো, এবং ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনটাও তোমরা এখান থেকে পেয়ে গেছো। চলে যাই এবার আমাদের 2 নম্বর কোয়েশ্চেনের দিকে। 2 নম্বর কোয়েশ্চেনেতে কি বলছে? which of the following is used to measure chronic unemployment। ক্রনিক আনএমপ্লয়মেন্টে ক্রনিক কথাটার মানেটা কি? ক্রনিক আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট ফর আ লং পিরিয়ড অফ টাইম। আনএমপ্লয়মেন্ট ফর আ লং পিরিয়ড অফ টাইম। তো ক্রনিক আনএমপ্লয়মেন্টে আনএমপ্লয়মেন্ট ফর আ লং পিরিয়ড অফ টাইম, এটাকে আমরা বলছি মানে which of the following ক্রনিক আনএমপ্লয়মেন্ট। এটা আমরা তার মানে এখানে যেগুলো দেওয়া রয়েছে কোনটার মধ্যে দেখতে পাবো? বলছে ইউজুয়াল স্ট্যাটাস কনসেপ্ট, উইকলি স্ট্যাটাস কনসেপ্ট, ডেইলি স্ট্যাটাস কনসেপ্ট। এইগুলোর মধ্যে কোনটা লং পিরিয়ড অফ টাইম আনএমপ্লয়মেন্টকে ডিফাইন করে? না, ইউজুয়াল স্ট্যাটাস, মানে বছরের অধিকাংশ সময়ই যে বেকার থাকছে তাকে আমরা ইউজুয়াল স্ট্যাটাসে আনএমপ্লয়েড বলে থাকি। সেই জন্য যারা বলতে পারো আনএমপ্লয়েড for more than 6 months in a year, বছরে 6 মাসের অধিক সময় যদি কেউ বেকার থাকে তাহলে তাকে আমরা ইউজুয়াল স্ট্যাটাসে আনএমপ্লয়েড বলবো। তো সেটারই রেফারেন্সে আমরা এখানে আনসার পেয়ে গেলাম অপশন এ। চলো 2 নম্বরের পরে আমরা চলে এলাম 3 নম্বর কোয়েশ্চেনে। বলছে বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট। বন্ডেড লেবার মানে আমরা বুঝতেই পারি খানিকটা দাস প্রথার মতো, একটা নির্দিষ্ট মানে দাস খতের মধ্যে লিখিয়ে নেওয়া হয় একটা লেবারের ইউটিলাইজেশনকে। সেটাকে অ্যাবলিশ না করলে একটা হিউজ এক্সপ্লয়টেশন এবং এক্সটর্শন হতো, হাই লেভেল অফ এক্সটর্শন, সেটার আমাদের এখানে এক্সারসাইজ হতো।
এই এক্সটর্শনকে বন্ধ করার জন্যই এই বন্ডেড লেবার কনসেপ্টকে তুলে দেওয়ার চেষ্টা হয়। এই অ্যাবলিশনের জন্য যে আইনটা পাশ করা হয়, প্রশ্নতে আমাদের জিজ্ঞাসা করছে এই আইনটা কত সালে পাশ হয়েছে। আমাদের মনে রাখতে হবে বন্ডেড লেবার অ্যাবলিশন অ্যাক্ট পাশ হচ্ছে 1976-এ। সো বন্ডেড লেবার অ্যাবলিশন অ্যাক্ট 1976, এটা আমাদের আনসার হয়ে যাবে। অলরাইট, চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেন। বলছে উইচ টাইপ অফ ফার্মার্স আর মেজরিটি ইন ইন্ডিয়া। বুঝতে হবে মেজরিটি মানে বলতে চাইছে ইন পার্সেন্টেজ, অর্থাৎ দেশে যে সমস্ত ফার্মাররা রয়েছে শতকরা পার্সেন্টেজে সব থেকে বেশি সংখ্যক ফার্মার কারা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখানে আনসার করে ফেলছি স্মল ফার্মার। স্মল এবং মার্জিনাল ফার্মার জানবে আমাদের দেশে সব থেকে বেশি রয়েছে, আর লোয়েস্ট পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে লার্জ ফার্মার। 60%-এর বেশি ফার্মার আমাদের দেশে জানবে স্মল ফার্মার, আর 1 to 5%-এর মধ্যে আমরা দেখতে পাবো এই লার্জ ফার্মারের পার্সেন্টেজকে। সেই জন্য আমরা এখানে আনসার পেয়ে গেলাম অপশন এ। অলরাইট, চলো 5 নম্বরে বলছে which of the following tax is the source of income for state government। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের জন্য which of the following tax is a source of income for the state government, অর্থাৎ রাজ্য সরকারের ক্ষেত্রে কোনটা ইনকামের সোর্স। ইনকাম ট্যাক্স আমরা জানি, ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি 1860-তে আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছিল। এটা সেন্ট্রাল জেমস উইলসনের হাত ধরে এসেছিল, অবশ্যই করে এটা লর্ড ক্যানিংয়ের ভাইসরয়শিপে এসেছে। ন্যাচারালি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। এস্টেট ডিউটি যেটাকে আমরা ইনহেরিটেন্স ট্যাক্স বলি, এটা আমাদের দেশে 1953 থেকে 85 পর্যন্ত নেওয়া হয়েছিল, এখন আর নেওয়া হয় না। সার্ভিস ট্যাক্স, এই যে সার্ভিস ট্যাক্স, এই ট্যাক্সটা আমাদের দেশে 1994-তে লঞ্চ করেছিল, তারপরে এটা জিএসটির সাথে মার্জ হয়ে গেছে, সেই জন্য এটা 2017 পর্যন্ত কার্যকরী হয়েছে। এই তিনখানা ট্যাক্সই আমরা দেখতে পাবো, এই তিনটে ট্যাক্সই নিচ্ছে কে না সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে পড়ে রইল কোন ট্যাক্সটা? পড়ে রইল ল্যান্ড রেভিনিউ। এই ল্যান্ড রেভিনিউ জানবে সবসময় কালেক্ট করছে কে? স্টেট গভর্নমেন্ট। পঞ্চায়েত তরফ থেকে বড় অফিসগুলোতে ল্যান্ড রেভিনিউ কালেকশনের কাজ চলে, তো সেই ল্যান্ড রেভিনিউ স্টেট গভর্নমেন্টের সোর্স অফ ইনকাম, যেটাকে আমরা অনেক সময়তে চলতি ভাষায় খাজনাও বলে থাকি। সো ল্যান্ড রেভিনিউ আনসার নিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 6 নম্বর কোয়েশ্চেনে। কি বলছে? বলছে which of the following is the largest private sector in India? Very nice, largest private sector in India। সব থেকে বড় পাবলিক সেক্টর জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছে লার্জেস্ট প্রাইভেট সেক্টর। এগ্রিকালচার, ব্যাংকিং, ইরিগেশন এবং পাওয়ার সাপ্লাই। তুমি খেয়াল করলে দেখো এগ্রিকালচার এটা অ্যাজ অ্যান অকুপেশন আমরা কি কখনো দেখেছি সরকার চাষবাসে অংশগ্রহণ করেছে? না। অ্যাজ অ্যান অকুপেশন সরকার কখনো এখানে অংশগ্রহণ করেনি। সরকার চাষি যারা তাদেরকে চাষের কাজে নানান রকমের সাপোর্ট প্রোভাইড করেছে, সেটা একটা ফেয়ার প্রাইস ফিক্স করে দেওয়ার মাধ্যমে, মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করার মাধ্যমে, নাবার্ড এস্টাবলিশ করে এগ্রিকালচারাল ফাইন্যান্সিংকে স্ট্রেনথেন করার মাধ্যমে, তোমার নাফেড এবং এনসিডিসির মতো অর্গানাইজেশন তৈরি করে এগ্রিকালচারাল মার্কেটিংকে প্রমোট করার মাধ্যমে গভর্নমেন্ট এগ্রিকালচারাল সেক্টরকে স্ট্রেনথেন করার জন্য নানান ইনিশিয়েটিভ নিয়েছে। বাট গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানিকে আমরা এগ্রিকালচারের কোনো অকুপেশনে পার্টিসিপেট করতে দেখিনি। তো সেই কারণটার জন্য এই এগ্রিকালচার কিন্তু লার্জেস্ট প্রাইভেট সেক্টর, মনে রাখতে হবে। যারা চাষবাস করে সবার কাছেই এটা একটা প্রাইভেট অকুপেশন, ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভেতে এই কাজটা হয়ে থাকে। তো সেই কারণটার জন্য এখানে যে অপশনসগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে আমরা এগ্রিকালচারকেই কারেক্ট আনসার নিয়ে নিচ্ছি। এগ্রিকালচার সেই জন্য আমাদের আনসার হয়ে গেল। তাহলে ব্যাংকিং, ইরিগেশন, পাওয়ার সাপ্লাই, ইন সাম ওয়ে অর দ্য আদার তুমি ব্যাংকিংয়ের মধ্যে এসবিআই এর মতো ব্যাংক পাবে যেটা কিনা সরকারের, এনটিপিসির মতো কোম্পানি পাবে যেটা কিনা পাওয়ার সাপ্লাই করে, ডিভিসির মতো অর্গানাইজেশন পাবে যেটা কিনা ইরিগেশনের কাজে আমাদের ব্যারেজ বানাতে বা ড্যাম বানাতে হেল্প করছে। তো এইগুলো সাম ওয়ে অর দ্য আদার পাবলিক সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু এগ্রিকালচারকে আমরা কখনো দেখব না ডাইরেক্টলি কোনো গভর্নমেন্ট সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। অলরাইট, তাহলে 6 নম্বর কোয়েশ্চেনটা বোঝা গেল। চলে যাই এবার আমাদের 7 নম্বর কোয়েশ্চেনে।
which of the following is not a part of fiscal policy? Not a part of fiscal policy. বুঝতে হবে ট্যাক্স রেট, ট্যাক্স অপশন এ তে দেওয়া রয়েছে ট্যাক্স, এটা কে নেয়? গভর্নমেন্ট নেয়, সুতরাং ন্যাচারালি এটা ফিসকাল পলিসির পার্ট হয়ে গেল। ইন্টারেস্ট রেট, এটা কে ডিসাইড করে? ব্যাংক ডিসাইড করে। ব্যাংক কার কন্ট্রোলে রয়েছে? আরবিআই এর কন্ট্রোলে রয়েছে। আরবিআই কি পলিসি নেয়? মনিটারি পলিসি নেয়, সুতরাং ইন্টারেস্ট রেট ডিটারমিনেশন মনিটারি পলিসির পার্ট হয়ে গেল। পাবলিক ডেট মানে সরকারের ঋণ, তাহলে পাবলিকের ডেট বা সরকারের ঋণ মানে এটাও তাহলে কে নিচ্ছে? সরকার নিচ্ছে। বাজেট, এটাও কে বানাচ্ছে? সরকার বানাচ্ছে। তাহলে এই যে তিনখানা ঘটনা সরকারের সাথে যুক্ত, ন্যাচারালি এ সি আর ডি তিনটেই আমাদের কাছে ফিসকাল পলিসির সাথে রিলেটেড জিনিস। তাহলে এই তিনটে ফিসকাল পলিসির পার্ট হয়ে যাচ্ছে। তাহলে অড ওয়ান আউট পড়ে থাকছে ইন্টারেস্ট রেট, যেটা মনিটারি পলিসির পার্ট হয়ে যাচ্ছে। আনসার হয়ে গেল অপশন বম্বে। অলরাইট, তাহলে আমরা এখানে কোয়েশ্চেনের আনসার পেয়ে যাচ্ছি বম্বে। ওকে, চলো চলে যাই। এবার আমার কোয়েশ্চেন হলো 8। আরবিআই ওয়াজ ইনিশিয়ালি হেডকোয়ার্টার্ড অ্যাট, আরবিআই ওয়াজ ইনিশিয়ালি হেডকোয়ার্টার্ড অ্যাট, আরবিআই এস্টাবলিশ কত সালে হয়েছিল? আমরা সবাই জানি যে আরবিআই অ্যাক্ট মেনে এস্টাবলিশ হয়েছে 1 এপ্রিল 1935-এ। এরপরে আরবিআই যখন এস্টাবলিশ হয়েছিল তখন এটা কোথায় এস্টাবলিশ হলো হেডকোয়ার্টারটা? না কলকাতাতে। তখন আমরা জানতাম সেই সময়তে ব্রিটিশ গভর্নমেন্টের রাজধানী বা ক্যাপিটাল সিটিও ছিল কলকাতাতে। তারপরে আমরা দেখলাম 1937-এতে এই হেডকোয়ার্টারটা মানে হেডকোয়ার্টার এটা মুভ করে গেল কোথায়? না মুম্বাইতে। তাহলে 1937-এ হেডকোয়ার্টার অফ আরবিআই গট শিফটেড ফ্রম কলকাতা টু মুম্বাই। সেই জন্য এখানে কোয়েশ্চেনটাতে দিয়েছে ইনিশিয়ালি হেডকোয়ার্টার্ড, প্রথমে হেডকোয়ার্টার কোথায় ছিল, প্রেজেন্টলি জিজ্ঞাসা করেনি। তাহলে আমাদের এখানে আনসার কি হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে কলকাতা। প্রেজেন্টলি যদি দিত তাহলে আমরা আনসার কি করতাম? আনসার করতাম মুম্বাই। ওকে, চলো তাহলে এইটা গেল আরবিআই ওয়াজ ইনিশিয়ালি হেডকোয়ার্টার অ্যাট কলকাতা। নেক্সট এবার আমরা যেটা নিয়ে কথা বলবো 9 নম্বর কোয়েশ্চেন। দেখো, which of the following is an employment generation scheme? চারখানা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম রয়েছে। আমি নর্মালি সবাইকেই বলি পিএসসির এক্সামগুলো যখন দিতে যাব তখন আমরা একটুখানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো পড়ে যাব। আমরা 2021-এর বিসিএস এর কোয়েশ্চেনটা যখন দেখেছিলাম, আমরা দেখেছিলাম স্টেট লেভেল স্কিমস থেকে কয়েকটা কোয়েশ্চেন এসেছিল। তো স্টেট লেভেলে এই যে এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম, এখানে দেখো 4টে স্কিম দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্প। এইগুলোর মধ্যে কোনটা এমপ্লয়মেন্ট জেনারেশনে সাহায্য করে? এমপ্লয়মেন্ট এটা হচ্ছে, এটা খানিকটা বলতে পারো কার ড্রাইভিং, রেন্টিং বা রাইডিং, যে কোনো ল্যাঙ্গুয়েজ এটাকে ডিফাইন করা যায়। তার মানে কেউ একজন এই গতিধারা প্রকল্পের আন্ডারে সরকারের কাছ থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনতে পারে এবং সেই গাড়িটাকে ব্যবহার করে সে নানান ধরনের ব্যবসায় অংশগ্রহণ করতে পারে। সে ট্যাক্সি চালাতে পারে, সে গাড়িটাকে ভাড়া দিতে পারে, গাড়ি চালিয়ে ভাড়া রোজগার করতে পারে ইত্যাদি। এইগুলোর মাধ্যমে সে যেটা করছে সেটা হচ্ছে রোজগারের একটা সংস্থান করার চেষ্টা করছে। তাহলে এই এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা যে প্রকল্পটা এখানে নিলাম সেটা হলো গতিধারা প্রকল্প। এটা হচ্ছে গতিধারা প্রকল্প। which of the following is an employment generation scheme বললে আমরা সেই জন্য এখানে আনসার করে দিচ্ছি গতিধারা প্রকল্প। 9 নম্বর। 10 নম্বরে বলছে অ্যান এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন। এটা একটা বইয়ের নাম, অবশ্যই করে তোমরা শুনে থাকবে। অ্যান এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন, এই বইটার মাধ্যমে যিনি বইটা লিখেছেন সেটাই তোমাদের এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে এবং এই বইটার মাধ্যমে আমরা পপুলেশনের একটা
খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ থিওরি সম্বন্ধে জানতে পারি, এবং যে থিওরিটা পরবর্তীকালে পলিসি মেকার্সদের নানানভাবে সাহায্য করেছে একটা দেশের পপুলেশন গ্রোথ কন্ট্রোলের জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে, বা দেশের রিসোর্সকে কিভাবে ইনক্রিজ করা যায় এবং তার মাধ্যমে সাধারণ মানুষকে কিভাবে সিকিউর করা যায় সে ব্যাপারে পলিসি নিতে। তো এই যে বইটা, এই বইটা অ্যাকচুয়ালি লিখেছেন ম্যালথাস, থমাস রবার্ট ম্যালথাস। এনার লেখা এই বইয়ের মাধ্যমেই আমরা পপুলেশনের সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা পাই। সেই জন্য আমরা থমাস রবার্ট ম্যালথাস বা টি.আর. ম্যালথাসকে বলে থাকি ফাদার অফ পপুলেশন থিওরি, ফাদার অফ পপুলেশন থিওরি। ওকে, আর এই প্রসঙ্গে বলে রাখি A.W. নোটেনস্টেইন, যার নাম এখানে অপশন বিতে রয়েছে, তিনি আমাদের পপুলেশন সম্বন্ধে যে থিওরিটা দিয়েছেন তার নাম ডেমোগ্রাফিক ট্রানজিশন, ডেমোগ্রাফিক ট্রানজিশন। আর এডউইন ক্যানন, ইনি আমাদেরকে যে থিওরিটা দিয়েছেন সেটার নাম হলো অপটিমাম পপুলেশন থিওরি। অপটিমাম পপুলেশন থিওরি, এডউইন ক্যানন। সুতরাং এদিকে ম্যালথাস আমাদের ফাদার অফ পপুলেশন থিওরি নামে পরিচিত, নোটেনস্টেইন সম্পর্কে জানলাম, ডেমোগ্রাফিক ট্রানজিশন সম্বন্ধে বলেছেন, এডউইন ক্যানন অপটিমাম পপুলেশন থিওরি সম্বন্ধে বলেছেন। অলরাইট, নেক্সট এবার আমরা চলে যাই 11 নম্বর কোয়েশ্চেনে। বলছে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ ইন, ভালো করে বুঝতে হবে, প্ল্যানিং কমিশন যদি আমাদের বলতো, প্ল্যানিং কমিশন যদি আমাদের বলতো তাহলে আমরা বলতাম যে এটা কনস্টিটিউশনে কোথাও মেনশনড নেই। প্ল্যানিং কমিশন একটা নন কনস্টিটিউশনাল বডি, সেই জন্য আমরা বলতাম নট ইন দ্য কনস্টিটিউশন, নট ইন দ্য কনস্টিটিউশন, বা আমরা বলবো অপশন অনুযায়ী বলতে পারতাম নট ইন দ্য লিস্ট, নট ইন দ্য লিস্ট। কিন্তু ইকোনমিক প্ল্যানিং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্ল্যানিং এর কনসেপ্টটা কোন লিস্টে রয়েছে, অর্থাৎ প্ল্যানিং অর্থনীতিকে পরিচালনা করার প্ল্যানিং এবং সেটাকে কার্যকরী করার কাজ দায়িত্ব কি শুধু ইউনিয়ন লিস্টে, স্টেট লিস্টের, নাকি কনকারেন্ট লিস্টের? এ প্রসঙ্গে বলবো কেন্দ্র সরকার দিল্লিতে বসে একটা প্ল্যানিং করছে যেখানে মিড ডে মিল স্কিম ঘোষণা করা হচ্ছে, সেই স্কিম রাজ্য স্তরে পাড়ার স্কুলেতে এসে খাওয়ানো হচ্ছে। এটা সম্ভব হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের নিজস্ব কোলাবোরেশনস এবং কোঅর্ডিনেশনসের জন্য। ন্যাচারালি এটা কনকারেন্ট লিস্টের মধ্যে আছে বলেই আমরা এই জায়গাগুলোতে কোঅর্ডিনেশনস এবং কোঅপারেশনস দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাবো 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে কি বলছে, ইন ইন্ডিয়া সেন্সাস ইজ কন্ডাক্টেড বাই, চারখানা মিনিস্ট্রির নাম দেওয়া রয়েছে। সেন্সাসের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আনসার করে দিচ্ছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে মিনিস্ট্রি সেন্সাস কন্ডাক্ট করার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এটা একটুখানি মনে রাখবো। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটাকে আমরা এখন মিনিস্ট্রি অফ এডুকেশনও বলে থাকি। অলরাইট, তাহলে এইটা গেল আমাদের 12 নম্বর কোয়েশ্চেনের উত্তর। নেক্সট এবার আমরা যে কোয়েশ্চেনটা পাচ্ছি সেটা কি বলছে, জিএসটি কাউন্সিল ইজ আ স্ট্যাটিউটরি বডি, নন স্ট্যাটিউটরি বডি, কনস্টিটিউশনাল বডি, অ্যাডভাইজারি বডি। সহজ কথাতে বললে জিএসটি কাউন্সিল হচ্ছে সেই বডিটা যে বডিটা আমাদের দেশে জিএসটি রেট, জিএসটির এক্সেমশন, জিএসটির অ্যালোকেশন এগুলোকে ডিটারমাইন করে। এবং এই জিএসটি কাউন্সিলের কথা আর্টিকেল 279A এটাতে মেনশন করা আছে, আর্টিকেল 279A এটাতে মেনশন করা আছে। এবং সেই কারণের জন্যই জিএসটি কাউন্সিল কনস্টিটিউশনে মেনশনড, মানে ডেফিনেটলি এটা কনস্টিটিউশনাল বডি, ডেফিনেটলি এটা কনস্টিটিউশনাল বডি, জিএসটি কাউন্সিল কনস্টিটিউশনাল বডি। অলরাইট, তাহলে এইটা গেল আমাদের জিএসটি কাউন্সিলের কথা। আদারওয়াইজ আমরা নিশ্চয়ই মনে রাখতে পারছি জিএসটি ডে, কোন ডেটটাকে আমরা বলছি 1 জুলাই। কেন না 1 জুলাই 2017-এতে আমরা জিএসটি লঞ্চ হতে দেখেছিলাম, সেই কারণের জন্যই আমরা 1 জুলাইকে জিএসটি ডে হিসেবে কনসিডার করি। আর এই যে জিএসটি কাউন্সিল, এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন
ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ বর্তমানে জিএসটি কাউন্সিলকে চেয়ার করছেন নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের চেয়ারম্যানশিপেতেই এখন জিএসটি কাউন্সিলের মিটিংগুলো আমরা কন্ডাক্ট হতে দেখি। অল রাইট, চলে যাই এবার আমাদের পরবর্তী 14 নম্বর কোয়েশ্চেন। বলছে মানিটারি পলিসি। মানিটারি পলিসি মানে আমরা একটু আগেই দেখলাম, মানিটারি পলিসি মানে দ্য পলিসি রিলেটেড টু মানি। আমাদের দেশে টাকার কন্ট্রোল বা রেগুলেশন কে করে না আরবিআই। সো আরবিআই এর নেওয়া মানিটারি পলিসি ফিসকাল পলিসির কি ঠিক অপোজিট, নাকি দুটো কমপ্লিমেন্টারি টু ফিসকাল পলিসি, মোর এফেক্টিভ ডিউরিং ডিপ্রেশন, ডিরেক্ট মেজার্স টু কন্ট্রোল এফেক্টিভ ডিমান্ড? তো এই জায়গা থেকে আমি বলবো যে আমরা নর্মালি বলে থাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আরবিআই দুজনকেই অর্থনীতি চালানোর ক্ষেত্রে একটা সংযোগ স্থাপন করতে হয় এবং তার মাধ্যমে পুরো অর্থনীতি পরিচালিত হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা ইন্ডিয়ান ইকোনমির কথা বলছি, ন্যাচারালি আমরা দেখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা যে পলিসি বানাবে সেটা ফিসকাল পলিসি, আর আরবিআই যে পলিসি বানাবে সেটা মনিটারি পলিসি। কিন্তু এরকম হতে পারে না যে আরবিআই এর মতো করে পলিসি বানাচ্ছে আর গভর্নমেন্টের মতো করে পলিসি বানাচ্ছে। দুটো পলিসির মধ্যে একটা যোগাযোগ না থাকলে ইকোনমি গ্রো করবে না। গভর্নমেন্ট কি পলিসি নিচ্ছে সেটাকেই সাপোর্ট করে আরবিআই তার মনিটারি পলিসি ফর্মুলেট করবে। সো ন্যাচারালি আমরা এই জায়গাতে দেখতে পাবো দুটো পলিসি সবসময় একে অপরের কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করছে। অল রাইট, এবার আমরা চলে এসেছি আমাদের 15 নম্বর এবং শেষ কোয়েশ্চেনে, যেখানে বলছে হুইচ 5-year প্ল্যান ইজ নোন অ্যাজ রাও মনমোহন প্ল্যান। রাও মনমোহন নাম দুটো কোথা থেকে আসছে? রাও মনমোহন প্ল্যান, রাও কার টাইটেল না? আমরা দেখবে ইকোনমিক্স পড়তে গেলে একজনের নাম পাচ্ছি নরসিমহা রাও। আর মনমোহন এটা আমরা কার নামের সাথে পাচ্ছি না? মনমোহন সিং। তো এই পিভি নরসিমহা রাও আর মনমোহন সিং এদের দুজনকে আমরা কোন সময়তে একসাথে কাজ করতে দেখেছি? এই মনমোহন সিং এবং পিভি নরসিমহা রাও এনারা দুজনে যে ঘটনাটা যৌথভাবে ঘটিয়েছিলেন ভারতীয় অর্থনীতির জন্য, খুবই গুরুত্বপূর্ণ সে ঘটনা, সেটা হলো ইকোনমিক রিফর্ম। তো এই ইকোনমিক রিফর্ম যেটা কিনা কত সালে হলো? 1991-এতে হলো। এই 1991-এর ইকোনমিক রিফর্ম কোন প্ল্যানের মধ্যে পড়ছে? আমরা যদি হিসেব করে দেখি তাহলে দেখা যাবে অ্যানুয়াল প্ল্যান, যেটা কিনা 1990 থেকে 92 পর্যন্ত নেওয়া হয়েছিল, দুটো অ্যানুয়াল প্ল্যান তার মধ্যে পড়ছে। তার মানে যে রাও মনমোহন প্ল্যান অর্থাৎ ইকোনমিক রিফর্মকে মাথায় রেখে যে প্ল্যান, এটা আমরা কোন সময় দেখতে পেলাম? অ্যানুয়াল প্ল্যান ডিউরেশনের মধ্যে দেখতে পেলাম। সুতরাং অপশন ডিতে অ্যানুয়াল প্ল্যান যেটা আমরা দেখছি সেটাই আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে। তো এইটা গেল আমাদের 15 নম্বর কোয়েশ্চেন। আশা করব এই 15টা কোয়েশ্চেন মোটামুটি তোমাদের একটা স্ট্যান্ডার্ড সম্বন্ধে আইডিয়া দিয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হেল্প করেছি, আর কিছু সাইড ইনফরমেশনসও তোমরা এটার সাথে গ্যাদার করতে পেরেছো। এইভাবে তোমরা ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, তোমাদের প্র্যাকটিসটাকে মানে শার্পেন করতে থাকো, রিভিশন করতে থাকো, এবং প্রিপারেশন তোমাদের অটোমেটিক্যালি হবে। দেখা হবে আবার পরের সপ্তাহে, কিংবা পরের সপ্তাহে দেখা হবে, তার কারণ মাঝে পুজো চলে আসবে এবং পুজো তোমরা আশা করবো প্রত্যেকে ভালো করে কাটাবে, পুজো এনজয় করে নেবে, কিন্তু পুজোর পরে আবার জোর কদমে শুরু করতে হবে পড়াশোনা। অল দ্য বেস্ট, হ্যাপি পূজা।